বীরে কামেল পর্ব সংখ্যা ১২। তখন রাতের খাবার খাচ্ছিল সালার, যখন সিকান্দার উসমান আর তাইবা বাড়িতে এসে পৌঁছায়। তাদের চেহারায় দুশ্চিন্তার ছাপ। ও তৃপ্তি নিয়ে খাওয়ায় ব্যস্ত। তারা ওকে পাশ কাটিয়ে ভেতরে চলে যায়। খাওয়া শেষ করে আমার রুমে এসো, সিকান্দার উসমান যেতে যেতে বললেন। সালার একটু ফ্রন্ট রাইফেল নিজের প্লেটে তুলে নেয়। ১৫ মিনিট পর তাদের রুমে আসে। সিকান্দার তখন রুমে পায়চারি করছিলেন, আর তাইবা চিন্তিত অবস্থায় সোফায় বসেছিলেন। পাপা, কেন ডেকেছেন? ভেতরে ঢুকে জিজ্ঞেস করে সালার। বসো, তারপর বলছি। সিকান্দার উসমান পায়চারি বন্ধ করেন। সালার খুব শান্ত ভঙ্গিতে মায়ের পাশে গিয়ে বসে। ইমামা কোথায়? সিকান্দার সময় নষ্ট না করে জিজ্ঞেস করলেন। ইমামা কে? ওর জায়গায় অন্য কেউ থাকলে চেহারায় একটু হলেও আতঙ্ক থাকতো, কিন্তু ও নিজের নামের মতো শুধু এক পিসই ছিল। সিকান্দার উসমানের চেহারা রাগে লাল হয়। তোমার বোন? তিনি গর্জে ওঠেন। আমার বোনের নাম অনিতা, পাপা। সালার নিশ্চিন্ত ভঙ্গিতে একটুও কমতি এলো না। শুধু একটা কথা বলো, কতবার আর কতভাবে অপমান করবে? সিকান্দার উসমান অন্য সোফায় বসলেন। আপনি কিসব বলছেন পাপা? আমার কিছুই বুঝে আসছে না, সালার বিস্মিত হয়ে যাওয়ার ভঙ্গিতে বলল। কি বলছি খুব ভালো করেই বুঝতে পারছো, তিনি ঠেস মেরে বললেন। দেখো, আমাকে ভালোই ভালোই বলে দাও ইমামা কোথায়। ব্যাপারটা ততখানি সহজ না যতখানি তুমি ভেবে বসে আছো। পাপা, আপনি কোন ইমামার কথা বলছেন? আমি কোনো ইমামাকে চিনি না। ওয়াসিমের বোনের কথা বলছি। সিকান্দার উসমান চোখ পাকিয়ে তাকালেন। ওয়াসিমের বোন? চিন্তা করার ভান করে। ও হ্যাঁ, মনে পড়েছে, আমাকে ফার্স্ট এড দিয়েছিল লাস্ট ইয়ার। হ্যাঁ, সেই মেয়েটা। যেহেতু তোমার স্মৃতিশক্তি ফিরে এসেছে, এখন আমাকে এটা বলে দাও, মেয়েটা কোথায়? হয়তো নিজের বাড়িতে, না হলে মেডিকেল কলেজের হোস্টেলে। আমার সাথে ওর কি সম্পর্ক পাপা? মেয়ের বাবা তোমার বিরুদ্ধে তার মেয়েকে অপহরণের কেস দিয়েছে। আমার বিরুদ্ধে? আই ডোন্ট বিলিভ ইট। ইমামার সাথে আমার কিসের সম্পর্ক? ভাবলেশহীন চেহারা নিয়ে বলে সালার। এটা তো আমিও জানতে চাইছি, ওর সাথে তোমার কি সম্পর্ক? পাপা, আমি মেয়েটাকে চিনি না, দুই একবার ছাড়া দেখাও হয়নি। তাহলে ওর অপহরণের সাথে আমার কি সম্পর্ক? আমি তো এটাও জানি না ওকে অপহরণ করা হয়েছে। সালার ভনিতা বন্ধ করো, বলো মেয়েটা কোথায়? আমি হাশিম মুবিনকে কথা দিয়েছি, তার মেয়ে পৌঁছে দেব। নিজের কথা রাখুন, যদি মেয়েকে তার পর্যন্ত পৌঁছাতে পারেন অবশ্যই পৌঁছান, কিন্তু আমাকে কেন ডিস্টার্ব করছেন? বিরক্ত হয়ে বলে সালার। দেখো সালার, যদি তোমার আর ইমামার মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং থাকে, আমরা সেই বিষয়টা সমাধান করব। দরকার হলে আমি নিজে তোমার সাথে ওর বিয়ে দিব, কিন্তু আপাতত বলো ইমামা কোথায়? সিকান্দার উসমান এবার সুর পাল্টে বললেন। ফর গড সেক পাপা, স্টপ ইট। কোন কোন আন্ডারস্ট্যান্ডিং? কিসের বিয়ে? যার সাথে আন্ডারস্ট্যান্ডিং তাকে আমি অপহরণ করব, আর আমি আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে যাব ইমামার মতো মেয়ের সঙ্গে? ও আমার টাইপের? এবার সালার উঁচু আওয়াজে বলে। তাহলে তারা কেন ওর অপহরণের অভিযোগ তোমার উপর দিচ্ছে? এটা গিয়ে তাদের জিজ্ঞেস করুন, আমাকে কেন করছেন? আজ হাশিম মুবিন বলছে, কাল আরেকজন বলবে। আপনিও সত্য না জেনে আমার উপর চিল্লানো শুরু করবেন। আপনাকে বলেছি যখন পুলিশ এসেছে তখন আমি ঘুমাচ্ছিলাম, আর আপনি এসে আমার ওপর। ওয়াসিমের বোন যে অপহরণ হয়েছে সেটাও তো জানি না। তারা কেন আমাকে অভিযুক্ত করছে? তাদের কাছে কি প্রমাণ আছে তাদের মেয়ে অপহরণ করেছি? যদি আমি ওকে অপহরণ করতাম তবে এখন বাড়িতে বসে কি করছি? আমার তো সেই মেয়েটার সাথে থাকার কথা। সালার তিক্ত কণ্ঠে বলে। এসিপির কাছে তোমার কেসের বিবরণ শুনেছি আমি। এরপর করাচি থেকে হাশিম মুবিনকে কল করেছি। সে আমার সাথে কথা বলতে প্রস্তুত না। কথা বলার জন্য অনেক অনুরোধ করতে হয়েছে। সে আমাকে তোমার ব্যাপারে বলল। তার মেয়ে রাতে নিখোঁজ হয়েছে। তুমিও রাতে কোথাও গিয়েছ এবং সকালে ফিরেছ। পাপা, এর মাঝে অপহরণ কোথা থেকে এলো? প্রথম কথা হচ্ছে, রাতে আমি কোথাও যাইনি। দ্বিতীয় কথা, অপহরণ করার জন্য কারো বাড়িতে গিয়ে জোর করে মেয়ে তুলে আনতে হয়, কিন্তু আমি তো কারো বাড়িতে যাইনি। হাশিম মুবিনের দারোয়ান তোমাকে রাতে যেতে সকালে আসতে দেখেছে। তার ধারণ একটা মিথ্যু। সালার আওয়াজ করে বলল।
আমাদের দারোয়ানও রাতে মেয়ে নিয়ে যেতে দেখেছে তোমাকে, সিকান্দার উসমান দাঁতের দাঁত চেপে বললেন। সালার কিছু বলল না। সিকান্দার উসমান নিশ্চয়ই বাড়িতে এসে দারোয়ানের সাথে কথা বলেছেন। ওটা আমার ফ্রেন্ড ছিল, ওকে বাড়িতে দিয়ে এসেছি। এবার মায়ের দিকে তাকিয়ে বলল, কে সে ফ্রেন্ড? ওর নাম ঠিকানা দাও। সরি বাবা, এটা বলতে পারবো না, ইটস পার্সোনাল। ইসলামাবাদে দিয়ে আসতে গিয়েছিলে? হ্যাঁ। তুমি ওকে লাহোর রেখে এসেছো। এসিপি নিজে আমাকে বলেছে তুমি 4টা চেকপোস্ট পেরিয়েছো, 4টাতেই তোমার নাম্বার নোট করা হয়েছে। মাঝপথে এক সার্ভিস স্টেশনে থেমে গাড়ি চেক করিয়েছো, মেয়েটার সাথে ওখানে খাবার খেয়েছো। সিকান্দার উসমান সে সার্ভিস স্টেশন আর হোটেলের নাম বললেন। সালার চুপচাপ বাবার দিকে তাকিয়ে রইল, কিছু বলে না। এসিপি নিজে আমাকে এসব বলেছে। এখন হাসিম মুবিনকে কিছু বলেনি সে। আমাকে তোমার সাথে কথা বলে চুপচাপ মেয়েটাকে ফিরিয়ে দিতে বলেছে, অথবা ওর পরিবারকে ঠিকানা জানিয়ে দিতে বলেছে, যাতে এই ঝামেলা চুপচাপ বাড়াবাড়ি ছাড়া শেষ হয়ে যায়। কিন্তু এসিপি কতক্ষণ হাসিম মুবিনকে এসব না বলে থাকবে? বন্ধুত্বের খাতিরে সে সব চাপিয়ে গেল। হাসিম মুবিনের আরো অনেক পথ আছে, ওখান থেকে জেনে যাবে। এরপর পুরো জীবন জেলে কাটবে তোমার। সিকান্দার ভয় দেখান। সালার তার কথায় প্রভাবিত না হয়ে শুধু তাকিয়ে রইল। তাই মিথ্যে না বলে সত্য বলো, কোথায় মেয়েটা? মেয়েটা রেড লাইট এরিয়ায় আছে। সিকান্দার ওর কথা শুনে আঁতকে ওঠেন। হোয়াট? যেখান থেকে এনেছিলাম এবং সেখানেই রেখে এসেছি। তিনি বিবর্ণ চেহারা নিয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন। ওটা ইমামা ছিল না। আমি পরশু লাহোর গিয়েছি, সেখান থেকে রাত কাটানোর জন্য মেয়েটাকে নিয়ে এসেছিলাম। আজকে গিয়ে রেখে এসেছি। আমার কাছে মেয়েটার কন্ট্যাক্ট নাম্বার নেই, কিন্তু আমার সাথে লাহোর গেলে মেয়েটার কাছে আপনাকে নিয়ে যেতে পারবো। না হলে ঠিকানা বলে দিচ্ছি, আপনি পুলিশকে বলে দিন মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত করতে। রুমের নিস্তব্ধতা নেমে আসে। সিকান্দার উসমান আর তাইবা অবিশ্বাস্য দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে রইলেন। অথচ সালার বেশ নিশ্চিন্ত ভঙ্গিতে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আমি বিশ্বাস করতে পারছি না তুমি এই ধরনের কাজ, এইসব জায়গায়ও যেতে পারো। দীর্ঘ এক নীরবতার পর সিকান্দার উসমান বললেন, আম সরি পাপা, কিন্তু আমি যাই। ইমামার ভাই ওয়াসিমও জানে। উইকেন্ডে বন্ধুদের সাথে ওখানে যাওয়া আসা করি। ওয়াসিম জানে। আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন। অ্যাড্রেস দাও মেয়ের। সিকান্দার উসমান দাঁত কিরমিরিয়ে বললেন, আমার রুম থেকে নিয়ে আসছি। সালার উঠতে উঠতে বলল। নিজের রুমে এসে মোবাইল তুলে লাহোর থাকা এক বন্ধুর কাছে ফোন করে পুরো পরিস্থিতি জানিয়ে বলল, আকমল, বাবাকে আমি রেড লাইট এরিয়ার সে বাড়ির ঠিকানা দিচ্ছি যেখানে আমরা যাওয়া আসা করি। ওখানে আমাকে চেনে এমন একটা মেয়ে ম্যানেজ করো। একটু পর আবার ফোন করব। বলতে বলতে দ্রুত কাগজে ঠিকানা লিখছিল। সেটা বাবা মায়ের রুমে নিয়ে আসে। কাগজের টুকরো সিকান্দার উসমানের সামনে ধরতেই তিনি এক প্রকার তা ছিনিয়ে নিলেন। এক নজর কাগজে চোখ ঘুরিয়ে ওর দিকে রাগী চোখে তাকিয়ে বললেন, বিদায় হও এখান থেকে। সালের সালার শান্ত ভঙ্গিতে ওখান থেকে চলে এলো। রুমে এসে আকমলকে আবার ফোন করে। আমি ওখানে পৌঁছে তোমাকে কল করছি, আকমল বলল। বিছানায় শুয়ে বন্ধুর কলের অপেক্ষা করে ও। 15 মিনিট পর আকমল কল দেয়। সালার, সানিয়াকে রেডি করেছি, পুরো ব্যাপার বুঝিয়ে বলে দিয়েছি, আকমল বলল। সানিয়াকে চেনে ও। এখন একটা কাগজ কলম নিয়ে আমি যা বলছি তা লেখো। আকমলকে দিয়ে বাড়ির বাইরের এবং ভিতরের বিবরণ লেখাতে থাকে। এসব কি? আমি দেখেছি তোমাদের বাড়ি। আকমল খানিকটা অবাক হয়ে বলল, তুমি দেখলেও সানিয়া দেখেনি। এগুলো আমি সানিয়ার জন্য লেখাচ্ছি। পুলিশ তদন্ত করতে গেলে ও সত্যি আমার সাথে ইসলামাবাদে এসেছিল কিনা তা নিশ্চিত হতে এসব জিজ্ঞেস করবে। পুলিশকে যাতে বলে ও গাড়িতে লুকিয়ে এসেছিল। রাত ছিল বলে বেশি কিছু দেখতে পারিনি। তবে বাড়িতে ঢুকতে ঢুকতে ডানে বামে দুই পাশে লন, আমার গাড়ির রং লাল, স্পোর্টস কার নাম্বার সালার লেখাতে থাকে। আমরা 4টা চেকপোস্ট পার করেছি। ওর পরনে ছিল সাদা সেলোয়ার কামিজ, সাদা চাদর আর কালো সোয়েটার। রাস্তায় একটা সার্ভিস স্টেশনে থেমেছি। সার্ভিস স্টেশনের নামও বলে। সার্ভিস স্টেশন আর হোটেল কোন জায়গায় তা কুয়াশার জন্য স্পষ্ট দেখতে পারেনি ও। একের পর এক সব বিষয় বিস্তারিত লেখিয়ে যায়। সার্ভিস স্টেশনে টায়ার চেক করা লোক থেকে শুরু করে চা বানানো ছেলেটার বেশভূষা এবং যে রুমে বসেছিল তা খুঁটিনাটি। কি খেয়েছে, ওদের মাঝে কি কথা হয়েছে, ছোট ছোট বিষয়গুলো। বাড়ির পোর্চ থেকে শুরু করে নিজের রুমের দিক নির্দেশনা এবং রুমের জিনিসপত্র কোনটা কোথায় সানিয়াকে বলবে এসব মনে রাখতে।
আকমলকে শেষ নসিহত করে ফোন কেটে দেয় ও। ফোন রেখে বিছানায় বসে কিছু ভাবছিল। এমন সময় হঠাৎ সিকান্দার উসমান রুমে এলেন। মেয়েটার নাম কি? সানিয়া। সিকান্দার উসমান আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যান। সিকান্দার উসমান চলে গেলে সেই উকিলের কথা মনে পড়ে সালারের, যার মাধ্যমে হাসিম মুবিনের সাথে যোগাযোগ করেছে ওরা। উকিল হাসান হায়ার করেছিল, তাই সালার সিকান্দারের নাম উকিলও জানে না। কিন্তু উদ্বেগের বিষয় এর মাঝে হাসানের ইনভলভ থাকা। হাসিম মুবিন সে উকিলের মাধ্যমে হাসান এবং হাসান থেকে ওর পর্যন্ত পৌঁছে যেতে পারে। তাই পরবর্তী ফোন হাসানকে করল। বন্ধুকে পুরো পরিস্থিতি সম্পর্কে খুলে বলে। আগে আগেই তোমাকে এসব থেকে নিষেধ করেছিলাম। সালার কথা শেষ করতেই হাসান বলল, আমি ওয়াসিম আর ওর পরিবারকে খুব ভালো করে চিনি, তাদের প্রভাব সম্পর্কেও বেশ ভালো জানি, বলতেই থাকে। সালার বিরক্ত হয়ে ওকে থামায়। তোমার ভবিষ্যৎবাণী শোনার জন্য ফোন করিনি, আমি শুধু আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করছি। কিসের বিপদ? হাসান চমকে উঠে। তুমি যে উকিল হায়ার করেছিলে তার মাধ্যমে ইমামার বাবা তোমার পর্যন্ত এবং সেখান থেকে আমার পর্যন্ত পৌঁছে যেতে পারে। না, আমার পর্যন্ত পৌঁছাতে পারবে না, হাসান বন্ধুর কথায় বেশ ভাবলেশহীন ভঙ্গিতে বলল। কেন? কারণ আমি সব কাজ শুরু থেকেই খুব সাবধান হয়ে করেছি। উকিল আমার আসল নাম ঠিকানা জানে না, তাকে যে ঠিকানা আর ফোন নাম্বার দিয়েছি তা ভুয়া। সালার নিঃশব্দে হাসে। বন্ধুর তরফ থেকে এমন বিচক্ষণতার ভরসা রাখা উচিত ছিল ওর। হাসান যে কোনো কাজ খুব সূক্ষ্মভাবে শেষ করায় পারদর্শী। আমি শুধু তার কাছে একবার গেছি, এরপর ফোনেই যোগাযোগ হয়েছে। আর সে সাক্ষাতে আমার বেশভূষা সম্পূর্ণ ভিন্ন ছিল। তাই মনে হয় না শুধু বেশভূষায় উপর ভিত্তি করে হাসিম মুবিন আহমেদ আমার পর্যন্ত পৌঁছাতে পারবে। আর যদি পৌঁছে যায় তাহলে? তাহলে জানি না, এখনো ভেবে দেখিনি। এটা কি ভালো হয় না যদি তুমি কয়েকদিনের জন্য গায়েব হয়ে যাও? এমনটা উপস্থাপন করো তোমার এই অনুপস্থিতির জরুরি কাজে। সালার বুদ্ধি দে। আমার কাছে এর চেয়ে ভালো বুদ্ধি আছে। কিলকে কিছু টাকা পাঠিয়ে বলে দিই হাসিম মুবিন বা পুলিশ তার কাছে গেলে যেন আমার ভুল বর্ণনা দেয়। অন্তত এতে সাময়িকভাবে আমাকে কোনো ঝামেলায় পড়তে হবে না। তাছাড়া এর মধ্যে সপ্তাহখানেকের জন্য ইংল্যান্ড যাচ্ছি। হাসান বলল, পুলিশ পৌঁছে গেলেও নাগালের বাইরে থাকবো, কিন্তু আমার মনে হয় না তারা আমার পর্যন্ত পৌঁছাতে পারবে। সুতরাং তুমি নিশ্চিন্তে থাকতে পারো। সত্যিই যদি তুমি এতটা কনফিডেন্ট আর রিল্যাক্স থাকো তাহলে ঠিক আছে। হতে পারে তার আদৌ তোমার কাছে পৌঁছলেই না। তবু আমি ভেবেছি তোমাকে জানিয়ে রাখি। বাই দ্য ওয়ে, তুমি মেয়েটাকে লাহোর কোথায় রেখে এসেছো? রাস্তায় রেখে এসেছি। আর কই রেখে আসতাম? কোথায় যাচ্ছে যাবে কিছুই বলেনি, শুধু চলে গেছে। অদ্ভুত রকমের বোকা তুমি। মেয়েটার কাছে ঠিকানা জিজ্ঞাসা করার সাহস ছিল না তোমার মাঝে? ছিল, কিন্তু দরকার নেই আমার। ইমামার সাথে হওয়া শেষ কথাবার্তা চেপে যাই সালার। আমি আশ্চর্য হচ্ছি তুমি ইদানিং কোন ধরনের ব্যাপারে ইনভলভড হচ্ছ। নিজের টাইপের মেয়েদের সাথে ইনভলভড হওয়া আলাদা ব্যাপার, কিন্তু ওয়াসিমের বোনের মতো মেয়েদের সাথে ইনভলভড হওয়া? তোমার টেস্ট দিন দিন নিচে নামছে। ইনভলভ হয়েছি? তোমার মস্তিষ্ক আসলেই ঘাস খেতে গেছে। না হলে এরকম কথাবার্তা আমার সাথে বলতে পারতে না। অ্যাডভেঞ্চার আর ইনভলভমেন্টের মাঝে আসমান জমিনের তফাৎ, হাসান সাহেব। সালার বিদ্রুপে সুরে বলে। আর আপনি সে দূরত্ব এক লাফে পাড়ি দিয়েছেন সালার সাহেব। হাসানও একই ভঙ্গিতে জবাব দেয়। তোমার মাথা খারাপ হয়ে গেছে, আর কিছুই না। তোমার মাথা আমার চেয়েও বেশি খারাপ হয়েছে। না হলে এমন বোকামিকে অ্যাডভেঞ্চার বলতে না। হাসান বেশ বিরক্ত। তুমি আমাকে সাহায্য করেছো, কিন্তু এর মানে এই না মুখে যা আসবে সেটাই বলতে পারো। সালারের রাগ রাগ উঠে যায়। আমি এখনো তেমন কিছু বলিনি। কোন দিকে ইঙ্গিত করছো? টেস্টের ব্যাপার না মাথা খারাপ হওয়ার দিকে? হাসান আগের সুরেই জিজ্ঞেস করলো। মুখ বন্ধ করো, অহেতুক তর্ক বাড়িয়ে লাভ নেই। এখন এসব কথা বলার মানে কবর খুঁড়ে লাশ বের করা। হাসান সিরিয়াস হয়। ধরো পুলিশ কোনোভাবে আমাদের কাছে পৌঁছে গেল, এসে ইমামার ঠিকানা জিজ্ঞেস করলো, তখন কি বলবো? আমার মনে হয় না তারা মানবে ইমামা কোথায় সে সম্পর্কে তুমি কিছু জানো না। তখন কি করবে? কিছুই না, তোমাকে যা বলেছি তাদেরকেও সেটা বলবো। সালার জোর গলায় বলল। হ্যাঁ, আর সব ঝামেলা তোমার এই বয়ান থেকে শুরু হবে যে ইমামা কোথায় আমি জানি না। হাসান ওর বাক্য পুনরাবৃত্তি করে। তোমার ভালো করে জানার কথা তারাও যে কোনো মূল্যে ইমাম পর্যন্ত পৌঁছাতে চাইবে। এসব অনেক পরের কথা। আমি হাইপোথিসিস আর পসিবিলিটিস বিবেচনা করে দুশ্চিন্তা করি না।
যখন সময় আসবে দেখা যাবে, সালার বেপরোয়াভাবে বলল। তোমার কাছে শুধু এটুকু সাহায্য দরকার, বিষয়টা গোপন রাখো আর পুলিশের খপ্পরে না পড়ো। তুমি না বললেও আমি এটাই করতাম। আর যাই হোক, ধরা পড়লে ওয়াসিমকে মুখ দেখানোর অবস্থায় থাকবো না। এবার তুমি সত্যিই আমাকে ভীষণ ইম্বারেসিং পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছো। ওকে, আমি ফোন রাখছি। তোমার মধ্যে আবার মৃগী রোগ শুরু হয়ে যাবে উপদেশ দেওয়ার, আফসোস করার। ইউ আর অ্যাক্টিং লাইক মাই ফাদার। সালার খট করে ফোন কেটে দিল। ওর মস্তিষ্ক গত রাতের ব্যাপারটা নিয়ে ভাবে, কপালের ভাঁজগুলো স্পষ্ট হয়ে উঠল। আমি কখনো ভাবতে পারিনি ছেলেটা এত নিচে নামতে পারে। রেড লাইট এরিয়া, মাই ফুড। আমার বংশের বিগত 7 প্রজন্মের কেউ ওখানে যায়নি। আর এই ছেলে, কি বাকি আছে যা আমি ওকে দেইনি? কিসের অভাব রয়ে গেছে ওর জীবনে? অথচ ওকে দেখো, কখনো আত্মহত্যার চেষ্টা করে বেড়ায়, আবার কখনো রেড লাইট এরিয়ায়। আল্লাহ, আমার আল্লাহ! আর কতদূর নামবে এ ছেলে? সিকান্দার উসমান 2 হাত দিয়ে মাথা চেপে ধরলেন। আমার তো কাজের লোকদের উপরও রাগ উঠছে। ওরা কেন মেয়েটাকে ঢুকতে দিল? বাড়ির ব্যাপারে নজর রাখা উচিত ছিল ওদের। তাইবা সিকান্দার বললেন, বাড়ির দিকে নজর রাখা আর বাড়ির মালিকের দিকে নজর রাখার মাঝে আসমান জমিনের ব্যবধান। এখানে সমস্যা বাড়ির না, বাড়ির মালিকের। সিকান্দার বিদ্রুপে সুরে বললেন, তাছাড়া ওদের মধ্যে কেউ কোনো মেয়েকে এখানে আসতে দেখেনি। তোমার ছেলে বলছে সেদিন মেয়েটাকে এনেছিল, কিন্তু দারোয়ান বলল এমন কিছু না। দারোয়ান ওর সাথে কোনো মেয়ে আসতে দেখেনি, তবে যেতে দেখেছে। কাজের লোকদের কথা হচ্ছে কোনো মেয়ে আসতে যেতে কিছুই দেখেনি। এর মানে হচ্ছে ও নিশ্চয়ই মেয়েটাকে খুব ভালো করে লুকিয়ে এনেছিল। শয়তানি একটা মস্তিষ্ক আছে ওর। তুমিও জানো। শুধু দোয়া করো এই ঝামেলা যেন এখানেই মিটে যায়। হাসিম মুবিন মেয়েকে খুঁজে পাক আর আমাদের প্রাণ বেঁচে যাক, যাতে ওকে নিয়ে কিছু ভাবতে পারি। সিকান্দার উসমান বললেন, আমার তো বুঝে আসে না আমাকে দিয়ে কি এমন ভুল হয়েছে যার জন্য এ শাস্তি পাচ্ছি আমি। জানি না আমার কি করা উচিত। তাকে খুব অসহায় লাগছিল। পরদিন সকালে যথারীতি ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার জন্য তৈরি হয় সালার। নাস্তা পড়তে ডাইনিং টেবিলে এসে অপ্রত্যাশিতভাবে বাবা সিকান্দার উসমানকে দেখতে পায়। সাধারণত তিনি এই সময় নাস্তা করেন না, একটু দেরি করে ফ্যাক্টরিতে যান, তখনই নাস্তা করেন। তাই তাকে এখানে দেখে কিছুটা অবাক হয়। তার মলিন হয়ে থাকা চেহারা আর লাল চোখ দেখে বোঝা যাচ্ছে সারা রাত ঘুমাতে পারেনি। সকাল 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 ছেলেকে বাইরে যাওয়ার জন্য তৈরি দেখে তিনি কড়া গলায় বললেন, কোথায় যাচ্ছ? কলেজে। মাথা ঠিক আছে তোমার? আমার গলায় এত বড় বিপদ ঝুলিয়ে তুমি যাচ্ছ কলেজে? যতদিনে এই ঝামেলা শেষ না হবে ততদিন কোথাও যেতে পারবে না। তোমার কোনো আন্দাজ আছে কত বড় বিপদের মুখে আছো? কিসের বিপদ? সালার থম খায়। আমি চাই না হাসিম মুবিন তোমার কোনো ক্ষতি করতে পারুক, তাই আপাতত বাড়িতে থাকাই তোমার জন্য ভালো। সিকান্দার উসমান তীর্যক কণ্ঠে বললেন, তার মেয়ে পেয়ে গেলে তুমি আবার কলেজে যাওয়া শুরু করো। তার মেয়ে যদি 1 বছরে খুঁজে না পায়, তাহলে কি আমি সে 1 বছর বাড়িতে বসে থাকব? আপনি তাকে আমার বয়ানের কথা বলেননি? সালার তেজি আওয়াজে বলল। বলেছি, সানিয়াও তোমার কথা নিশ্চিত করেছে। সানিয়ার নাম উচ্চারণ করার সময় তার মুখে তিক্ততা ছিল। কিন্তু হাসিম মুবিন এখনো নিজের কথায় অনড় যে তার মেয়েকে তুমিই অপহরণ করেছ। তাহলে আমার কি করা উচিত? বিশ্বাস না করলে না করুক, তাতে আমার কি আসে যায়? সালার বেপরোয়াভাবে বলে নাস্তার দিকে হাত বাড়ায়। কিন্তু আমার অনেক কিছু আসে যায়। তুমি হাসিম মুবিন আহমেদকে চেনো না, কত প্রভাবশালী এবং কত দূর যেতে পারে এর আন্দাজ শুধু আমার আছে। আমি চাই না সে তোমার কোনো ক্ষতি করতে পারুক, তাই আপাতত তুমি বাড়িতেই থাকবে। সিকান্দার উসমান এবার কিছুটা নরম সুরে বললেন, বুঝেছিলেন কড়া গলায় কাজ হবে না। ছেলে তার কথা শুনবে না। পাপা, আমার পড়ালেখার ক্ষতি হবে। সরি, আমি বাড়িতে বসে থাকতে পারবো না। তার নরম সুরে মোটেও প্রভাবিত হলো না সালার। তোমার পড়ালেখার ক্ষতিতে আমার কিছু যায় আসে না। আমি শুধু তোমাকে বাড়িতে দেখতে চাই। বুঝেছ? এবার তিনিও রেগে বললেন, অন্তত আজকের জন্য যেতে দিন। আজ আমার জরুরি কাজ আছে। সালার তার রাগ দেখে পাজলড হয়ে যায়। ড্রাইভারকে বলো ও তোমার কাজ করে দিবে, না হলে কোনো বন্ধুকে ফোন করো। সিকান্দার উসমান হুকুম দেওয়ার ভঙ্গিতে বললেন, কিন্তু পাপা আপনি আমাকে এভাবে। সিকান্দার উসমান ছেলের কোনো কথা না শুনে ডাইনিং রুম থেকে বেরিয়ে গেলেন। সালার কতক্ষণ জোরে জোরে চিল্লাচিল্লি করল, এরপর বিরক্ত হয়ে চুপ করে যায়। ও জানতো সিকান্দার উসমান চলাফেরা কমিয়ে দিবেন, কিন্তু আশা করেনি এভাবে আটকে রাখবেন। ভেবেছিল সানিয়াকে সামনে আনলে
নিজের পরিবার সহ হাসিম মুবিনও তা মেনে নেবে। এতে ঝামেলা ওর কাঁধ থেকে নেমে যাবে। কিন্তু অবাক হওয়ার বিষয় ছিল, হাসিম মুবিন এখনো ওর কথা বিশ্বাস করেনি। নাস্তা শেষ করতে করতে পুরো বিষয় নিয়ে ভাবল। কলেজে না যাওয়া মানে বাড়িতে আটকে থাকা। ও বাড়িতে আটকে থাকতে চায় না। মুড অফ হয়ে গেল। নাস্তা শেষ না করেই খাবারের প্লেট ঠেলে উঠে নিজের রুমে চলে যায়। সিকান্দার সাহেব, আমি কিছু বলতে চাই আপনাকে। তিনি লাউঞ্জে বসেছিলেন। তখন কাজের মহিলা ইতস্ততা নিয়ে তার কাছে আসে। হ্যাঁ বলো, টাকা দরকার। সিকান্দার উসমান খবরের কাগজ পড়তে পড়তে বললেন, এ ব্যাপারে তিনি খুব উদারমনা। না সাহেব, তেমন কিছু না, অন্য কিছু বলতে চাই। বলো। তার মনোযোগ তখনও পত্রিকার দিকে। নাসেরা খুব ভেবেচিন্তে সালার আর ইমামার ব্যাপারে সিকান্দার উসমানকে জানানোর সিদ্ধান্ত নিয়েছে। কারণ সবকিছু দিন দিন জটিল হচ্ছে। সে চায় না আগে পরে এটা জানাজানি হয়ে যাক যে ওদের দুজনের যোগাযোগের মাধ্যম সে ছিল এবং নিজের পরিবার সহ তাকে পুলিশের সামনে যেতে হোক। এজন্য স্বামীর সাথে পরামর্শ করে সিকান্দার উসমানকে সব বলার সিদ্ধান্ত নিয়েছে। এতে অন্তত দুই পরিবারের এক পরিবারের দয়া পাশে থাকবে। চুপ করে আছো কেন? বলো। সিকান্দার উসমান কাজের মহিলার চুপ থাকাই বললেন, সিকান্দার সাহেব, আমি সালার সাহেবের ব্যাপারে কিছু বলতে চাই। নাসেরা অনেকক্ষণ চুপ থেকে বলে ফেলল। সিকান্দার উসমান খবরের কাগজ থেকে চোখ সরিয়ে কাজের মহিলার দিকে তাকান। সালারের ব্যাপারে কি বলবে? খবরের কাগজ সামনের সেন্টার টেবিলের উপর ছুঁড়ে গম্ভীর হয়ে বললেন, আমি সালার সাহেব আর ইমামা বিবির ব্যাপারে কথা বলতে চাই। সিকান্দার উসমানের হৃৎপিণ্ড ধক করে লাফিয়ে ওঠে। কি? কিছুদিন আগে সালার সাহেব তার মোবাইল দিয়ে বলল আমার মেয়ের মাধ্যমে ইমামা বিবির কাছে পৌঁছে দিতে। সিকান্দার উসমানের মনে হলো তিনি আর কখনো নড়তে পারবে না। এর মানে হাশিম মুবিন আহমেদের আন্দাজ জোরাজুরি ঠিক। তারপর তার আওয়াজ যেন কোনো গভীর খাদ থেকে আসছিল। আমি মানা করি এই কাজ করতে পারবো না, কিন্তু সে আমাকে হুমকি দিয়ে বলে বাড়ি থেকে বের করে দেবে। এজন্য বাধ্য হয়ে আমি মোবাইল ইমামা বিবির কাছে পৌঁছে দিই। নিজের অবস্থান সুরক্ষিত রাখতে নাসেরা কথায় মিথ্যে টানে। এর কিছুদিন পর একদিন সালার সাহেব বলল কিছু কাগজপত্র ইমামার বিবির কাছে পৌঁছে তখনই ফিরিয়ে আনতে। মেয়ে দিয়ে সে কাগজপত্র আমি ইমামা বিবির কাছে পৌঁছে আবার ফিরিয়ে আনাই। কাগজপত্রের ব্যাপারে জিজ্ঞেস করলেও কিছু বলেনি। আমার সন্দেহ ওটা নিকাহনামা ছিল। কারণ তখন সালার সাহেবের রুমে আর ৫ জন লোক ছিল, যাদের মধ্যে একজন মৌলবি। সিকান্দার উসমান বসে বসে ঘামতে শুরু করেন। এটা কবের ঘটনা? ইমামা বিবি চলে যাওয়ার কয়েকদিন আগের। নাসেরা বলল, এসব আগে কেন জানাওনি? সিকান্দার উসমান বললেন, আমি ভয়ে ছিলাম সাহেব। সালার সাহেব হুমকি দিয়েছিল, যদি আপনাকে বা অন্য কাউকে আমি এসব বলি তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। নাসেরা বলল, যারা এসেছিল তাদের কাউকে চেনো? সিকান্দার ওসমান চরম উৎকণ্ঠায় ছিলেন। শুধু একজনকে, হাসান সাহেব। সালারের বন্ধুর নাম বলল সে। বাকি কাউকে চিনি না। আমি অনেক পেরেশান ছিলাম, আপনাকে বলতে চাইতাম, কিন্তু ভয়ে ছিলাম আপনি কি ভাববেন। এখন আর নিজের মাঝে লুকিয়ে রাখতে পারিনি। আর কে কে জানে এ ব্যাপারে? কেউ না, শুধু আমি, মেয়ে, আমার স্বামী। কাজের লোকদের মধ্যে অন্য কেউ কিছু জানে? তবা আমি কেন কাউকে এসব বলবো? কাউকে কিছু বলিনি। তুমি যা করেছো সেই ব্যাপারে পরে ব্যবস্থা নিচ্ছি। আপাতত একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো, তুমি কারোর সাথে এই ব্যাপারে টু শব্দও করবে না। নিজের মুখ চিরদিনের জন্য বন্ধ করে নাও। না হলে আমি শুধু তোমাকে বাড়ি থেকে বের করবো না, বরং হাশিম মুবিন আর পুলিশকে বলবো এসব তুমি করিয়েছো। ওদের বিপদে নেওয়ার তোমার হাত ছিল। তুমি ওদের কথাবার্তা একে অপরের কাছে পৌঁছে দিতে। এরপর পুলিশ তোমার এবং তোমার পরিবারের সাথে কি করতে পারবে ভেবে দেখো। জীবন জেলে কাটাতে হবে। সিকান্দার কাজের মহিলাকে হুমকি দেন। না সাহেব, আমি কেন কাউকে কিছু বলতে যাব? দরকার হলে আমার জিহ্বা কেটে দিয়েন, যদি আমার মুখ থেকে এই সম্পর্কে দ্বিতীয়বার কিছু শোনেন। নাসেরা ঘাবড়ে যায়। এখন যাও, তোমার সাথে পরে কথা বলবো। কাজের মহিলাকে চলে যাওয়ার ইশারা করলেন। সিকান্দার উসমান উদ্বিগ্ন অবস্থায় এদিক সেদিক পায়চারি করছেন। সেই মুহূর্তে তার মাথায় সত্যিকার অর্থে আকাশ ভেঙে পড়েছে। এই প্রথম ছেলের হাতে এভাবে বোকা হওয়ার তিক্ত অনুভূতি টের পাচ্ছিলেন। কেমন ঘাট ফেরার মতো নিখুঁতভাবে একের পর এক মিথ্যে বলে তাদের ধোঁকা দিয়ে গেছে ও। অথচ তারা বিন্দুমাত্র টেরও পায়নি।
কাজের মহিলা যদি এসব না বলতো তাহলে এখনো তিনি পায়ের উপর পা ফেলে নিশ্চিন্তে বসে থাকতেন। এটা ভেবে ইমামার সাথে সালার ইনভলভ না। ইমামার হারিয়ে যাওয়ায় সালারের কোনো হাত নেই। সালার কয়েকদিন বাড়িতে থেকে কলেজে যাওয়া শুরু করে দিয়েছে। সিকান্দার উসমান জানেন ওর ওপর নজর রাখা হচ্ছে। আর হাশিম মুবিন এসব সত্য জেনে যাওয়ার ফলাফল কী দাঁড়াতে পারে খুব ভালো করেই বোঝেন তিনি। কিছুক্ষণ আগের নিশ্চিন্ত ভাব এক ঝটকায় উড়ে যায়। আন্দাজ করতে পারছিলেন সে কাগজপত্র কিসের হতে পারে। ৫ জন মানুষের উপস্থিতির মানে কি? সালার ও ইমামার মাঝে এখন কী সম্পর্ক? তখন তার মন বলছিল গিয়ে ছেলের গলা টিপে ধরতে বা গুলি করে মারতে, কিন্তু এর কোনোটা করা তার পক্ষে সম্ভব না। সালার সিকান্দার তার সেই ছেলে যাকে সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন, কিন্তু এভাবে ছেলের হাতে বোকা হওয়ার পর সিদ্ধান্ত নিলেন এরপর থেকে ওর কথায় বিশ্বাস করবেন না, পরবর্তী সব পদক্ষেপ লুকিয়ে রাখবেন, যেমন ও করে যাচ্ছিল। ইমামার সাথে ওর পরিচয় কি করে হলো? সিকান্দার উসমান অস্থির হয়ে স্ত্রী তাইবাকে বললেন, আমি কি করে বলবো ইমামার সাথে পরিচয় কিভাবে? আমার আঙ্গুল ধরে হাঁটা কোনো বাচ্চা না ও। তাইবা বিরক্ত হয়ে বললেন, আমি তোমাকে বারবার বলেছি ওর ওপর নজর রাখো, কিন্তু তুমি নিজের অ্যাক্টিভিটি থেকে অবসর মিললে না অন্য কাউকে নিয়ে ভাববে। ওর ওপর নজর রাখা শুধু আমার একার দায়িত্ব। তাইবা রেগে ওঠেন, আপনারও তো উচিত ছিল নিজের অ্যাক্টিভিটি ছেড়ে ওকে সময় দেওয়া। সব দোষ আমার মাথায় কেন আসে? আমি তোমাকে দোষ দিচ্ছি না, এই তর্ক শেষ করো। ইমামার সাথে বিয়ে, তুমি আন্দাজ করতে পারছো হাসিম মুবিন এই ব্যাপারে জানলে কি তামাশা দাঁড় করাবে? আমি তো এটা ভেবেই কুল পাচ্ছি না তোমার ছেলে এসব করার বুদ্ধি কোথায় পায়। একবারও ভেবে দেখে না সোসাইটিতে আমাদের পরিবারের সম্মানের কি হবে? সিকান্দার উসমান সোফায় স্ত্রীর পাশে এসে বসলেন। একটা সমস্যা শেষ হতে না হতেই আরেকটা সমস্যা এনে দাঁড় করায়। এই চক্কর নিশ্চয়ই গত বছর শুরু হয়েছে, যখন ও আত্মহত্যার চেষ্টার পর মেয়েটার জীবন বাঁচিয়েছিল। আমরা আহাম্মক ছিলাম যে এই বিষয়টা নজরে রাখিনি, নাহলে হয়তো এসব অনেক আগে সামনে এসে পড়তো। সিকান্দার ওসমান কপাল ঘষতে ঘষতে বলছিলেন, আর নিশ্চয়ই মেয়েটা নিজের ইচ্ছেতে ওর সাথে জড়িয়েছে, নাহলে কেউ কাউকে জোর করে এভাবে বিয়ে করতে পারে না। কিন্তু হাশিম মুবিন তো এমনভাবে হুঙ্কার দিচ্ছে যেন এতে তার মেয়ের কোনো দোষ নেই, যা করার সব সালার করেছে, এমনকি গিয়ে অপহরণের কেসও দিয়ে এসেছে। তাই বা সিকান্দার নতুন করে ফুঁসে ওঠেন, সেটা যাই হোক, দোষ তোমার ছেলেরই, না এমন কাজে জড়াতো না এভাবে ফাঁসতো। এখন শুধু ভাবো কিভাবে এই পরিস্থিতি থেকে বের হওয়া যায়। আমরা এখনো তেমন বাজেভাবে ফেঁসে যাইনি যেমনটা আপনি ভাবছেন। এখনো দোষ প্রমাণিত হয়নি। পুলিশ বা হাশিম মুবিন আহমেদের কাছে কোনো প্রমাণ নেই। প্রমাণ ছাড়া তারা কিছু করতে পারবে না। যেদিন কোনো প্রমাণ তাদের হাতে লেগে যাবে তখন কি হবে এটা ভেবেছ? আপনি সম্ভাবনার কথা বলছেন, এমনটা হয়নি, হতে পারে, এমন কিছু হবেও না। ও যদি আমাদেরকে বড় ধোঁকা দিতে পারে তবে আরেকটা ধোঁকা এটাও হতে পারে মেয়েটার সাথে এখন সত্যিই ওর কোনো যোগাযোগ নেই। আর যদি যোগাযোগ রয়ে যায়, ওর সাথে কথা বলা মানে পাথরের সাথে মাথা ঠেকা। আবার মিথ্যে বলবে, মিথ্যে বলাই তো বিশেষজ্ঞ হয়ে গেছে। সিকান্দার উসমান বিতৃষ্ণার সুরে বললেন, বেশ, কয়েক মাস, বিয়ে শেষ হয়ে গেলে বিদেশ পাঠিয়ে দিব। অন্তত সারাক্ষণ হাসিম মুবিনের কারণে ওকে নিয়ে যে আশঙ্কায় ভুগি তা কেটে যাবে। তিনি সিগারেটে টান দিলেন। কিন্তু আপনি একটা বিষয় ভুলে যাচ্ছেন সিকান্দার। তাইবা খুব গম্ভীর হয়ে বললেন, সেটা আবার কি? সিকান্দার উসমান চমকে গিয়ে স্ত্রীর দিকে তাকান। ইমামার সাথে ওর গোপন বিয়ে, এ ব্যাপারে যা করার আপনাকেই করতে হবে। কি করবেন? তালাক ছাড়া এ বিয়ের আর কি করা যাবে? সিকান্দার উসমান চূড়ান্ত ভঙ্গিতে বলেন। ছেলে বিয়ে স্বীকার করছে না, তালাকের কথা কিভাবে রাজি করাবেন? যদি প্রমাণ সামনে আনবো তখন স্বীকার করার ছাড়া আর উপায় থাকবে না ওর। বিয়ে স্বীকার করার পরও যদি ইমামাকে তালাক দিতে না চাই তাহলে অন্য কোনো পথ বের করতে হবে, তা আমি বের করে নিব। নিজের ইচ্ছেতে দিক বা আমার জোর করতে হবে। আমি এই ঝামেলা শেষ করে ফেলবো। এই ধরনের বিয়ে মানুষকে সারা জীবন ভোগায়। এর পরিত্রাণ বের করতেই হবে, না হলে এবার আমি পুরোপুরি ওকে নিজের সম্পত্তি থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত নিয়েছি। সিকান্দার উসমান সোজাসাপটা বললেন। হাসান কিছুক্ষণ আগে ইসলামাবাদের এক হোটেলে ছিল যখন হঠাৎ করে ওর বাবার কল আসে। তিনি যত তাড়াতাড়ি সম্ভব ওকে বাড়ি ফিরতে বলেছেন। তার কণ্ঠস্বর বেশ অদ্ভুত ছিল, কিন্তু হাসান তাতে মাথা ঘামায়নি।
তবে 15 মিনিট পর যখন বাড়িতে পড়ছে সিকান্দার উসমানের গাড়ি দেখে, তখন সতর্ক হয়ে যায়। সালারদের বাড়ির সব গাড়ি আর রেজিস্ট্রেশন নাম্বার খুব ভালো করে চিনত ও। এ ব্যাপারে আমার জড়িয়ে থাকার কোনো প্রমাণ সিকান্দার আঙ্কেলের হাতে নেই, তাই আমার চিন্তা করার দরকার নেই। খুব বেশি হলে সালার বন্ধু হিসেবে টুকটাক জিজ্ঞেস করতে এসেছে হয়তো। আমি খুব ঠান্ডা মাথায় উত্তর দিব এবং কোন অভিযোগ স্বীকার করব না। নার্ভাসনেস বাবার সামনে আমার পজিশন সন্দেহজনক করে তুলবে। তাই আঙ্কেলকে দেখে আমার অস্বাভাবিক আচরণ করা উচিত না। হাসান প্রথমে নিজের পরবর্তী আচরণ ঠিক করে এরপর নিশ্চিত ভঙ্গিতে স্টাডি রুমে ঢোকে। ওর বাবা কাশেম ফারুকের সাথে সিকান্দার উসমান কফি খাচ্ছেন, কিন্তু তাদের চেহারায় গাম্ভীর্য আর দুশ্চিন্তা এক মুহূর্তেই পরিমাপ করে ফেলে ও। কেমন আছেন সিকান্দার আঙ্কেল? এবার অনেকদিন পর আমাদের বাড়িতে এলেন। কাশেম বা সিকান্দার কেউ ওর কথায় সাড়া দিলেন না, তবু ও স্বাভাবিকভাবে কথা এগিয়ে নেয়। কোনো উত্তর আসে না। সিকান্দার উসমান মনোযোগ দিয়ে ওকে দেখছিলেন। বসো, কাশেম ফারুকী কঠিন গলায় বললেন। সিকান্দার তোমাকে কিছু জিজ্ঞেস করতে এসেছে, সবকিছু সত্য সত্য বলবে। যদি কিছু মিথ্যে বলো তাহলে আমি সিকান্দারকে বলে রেখেছি তোমাকে পুলিশের কাছে নিয়ে যেতে। আমার তরফ থেকে তুমি জাহান্নামে যাও, আমি বাঁচানোর চেষ্টা করব না। ছেলেকে বসতে দেখে কোনো রকম সূচনা ছাড়া জানিয়ে দেন তিনি। বাবা কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। হাসান অবাক হওয়ার ভান করে, যদিও মনে ধড়ফড় করা শুরু হয়ে গেছে। পরিস্থিতি অত সহজ না যতটা ভেবেছিল। ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করো না। সিকান্দার জিজ্ঞেস করে যা তা জানতে চাও, আমিও দেখি কিভাবে মিথ্যে বলো। ইমামার সাথে সালারের বিয়ের সময় তুমি ছিলে? আঙ্কেল, আপনি কিসের বিয়ের কথা বলছেন? কোন বিয়ে? কার বিয়ে? হাসান অবাক হওয়ার অভিনয় করে। সে বিয়ে যা আমার অনুপস্থিতিতে আমার বাড়িতে হয়েছে, যার জন্য ইমামার কাছে পেপারস পাঠিয়েছিলে। প্লিজ আঙ্কেল, আপনি খামোখা দোষ চাপাচ্ছেন আমার ওপর। আপনাদের বাড়িতে যাওয়া আশা করি, কিন্তু সালারের কোনো বিয়ে সম্পর্কে জানা নেই। না, আমার জানা মতে ও বিয়ে করছে। আমি তো সেই মেয়েকেও চিনি না যার নাম বলছেন। থাকতে পারে কোনো মেয়ের সাথে সালারের সম্পর্ক, কিন্তু আমি এ ব্যাপারে কিছু জানি না। ও আমাকে সব কথা বলে না। সিকান্দার ওসমান আর কাশেম ফারুকী নীরবে ওর কথা শুনলেন। ওর বলা শেষ হলে সিকান্দার ওসমান সামনে থাকা একটা খাম তুলে কিছু কাগজপত্র বের করে ওর সামনে রাখলেন। হাসানের চেহারার রং এবার উড়ে যায়। ওটা সালার আর ইমামার নিখানামা। এদিকে তাকাও, তোমার সিগনেচার না? সিকান্দার ওসমান শীতল গলায় জিজ্ঞেস করলেন। যদি এর প্রশ্ন কাশেম ফারুকের সামনে না করতেন তাহলে ও এই সিগনেচারকে নিজের বলে মেনে নিতে অস্বীকার করত, কিন্তু এখন এমন কিছু করা সম্ভব না। হ্যাঁ, এটা আমার সিগনেচার, কিন্তু আমি করিনি বলতে গিয়ে তোতলায়। তাহলে কে করেছে? তোমার সাথে থাকা ফেরেশতা নাকি সালার? কাশেম ফারুকী বিদ্রূপের স্বরে বললেন। হাসান কিছু বলতে পারল না, ঘাবড়ে গিয়ে পালাক্রমে তাদের দিকে তাকায়। ওর কল্পনার জগতেও ছিল না সিকান্দার উসমান এভাবে নিকাহনামা সামনে এনে রাখবেন। এটাও বুঝছে না তিনি এই নিকাহনামাই কোত্থেকে জোগাড় করেছেন, সালারের কাছ থেকে নাকি ওর সমস্ত বিচক্ষণতা তীক্ষ্ণতা তাদের সামনে দাঁড়িয়ে কোথাও অনেক দূরে পড়ে রইল। এরপরও স্বীকার করবে না ইমামার সাথে সালারের বিয়ে তোমার উপস্থিতিতে হয়েছিল? কাশেম ফারুকী রেগে বললেন। বাবা, এতে আমার কোনো দোষ নেই। যা হয়েছে সালারের জেদের কারণে। ও আমাকে বাধ্য করেছে। হাসান হঠাৎ সত্য বলার সিদ্ধান্ত নিয়ে। এখন কিছু লুকিয়ে লাভ নেই। যত মিথ্যে বলবে তত অবস্থা আরো খারাপের দিকে যাবে। আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু কাশেম ফারুকী ছেলের কথায় বাধা দিয়ে বললেন, এখানে তোমাকে সাফাই দেওয়ার জন্য ডাকা হয়নি। শুধু বলো মেয়েটাকে কোথায় রেখেছে সালার। বাবা, এ ব্যাপারে আমি কিছু জানি না, হাসান দ্রুত বলল। তুমি আবার মিথ্যে বলছো। আই সোয়ার বাবা, আমি সত্যিই কিছু জানি না। সালার মেয়েটাকে লাহোর রেখে এসেছে। এসব মিথ্যে অন্য কাউকে বলো, আমি সত্য শুনতে চাই, কাশেম ফারুকী কড়া গলায় বললেন। আমি মিথ্যে বলছি না বাবা, হাসান প্রতিবাদ করে। লাহোরে কোথায় রেখে এসেছে? রাস্তায়। মেয়েটা বলেছে নিজেই চলে যাবে। তুমি সিকান্দার আর আমাকে বোকা ভাবছো? সালার মেয়েটাকে বিয়ে করেছে, এরপর রাস্তায় নিয়ে রেখে এসেছে। বোকা বানানো বন্ধ করো আমাদের। কাশেম ফারুকী ক্ষেপে উঠলেন। আমি সত্যি বলছি বাবা, অন্তত আমাকে এটাই বলেছে, মেয়েটাকে রাস্তায় রেখে এসেছে ও।
তাহলে তুমি ওকে জিজ্ঞেস করনি মেয়েটাকে বিয়ে কেন করলো? যদি শেষে এমন কিছু করবে? বাবা, এ বিয়ে সালার মেয়েটাকে সাহায্য করার জন্য করেছে। মেয়ের পরিবার জোর করে একটা ছেলের সাথে বিয়ে দিতে চাইছিল। মেয়েটা সালারের সাথে যোগাযোগ করে সাহায্য চায়। সালার সাহায্য করতে রাজি হয়ে যায়। মেয়েটা চেয়েছে সালার ওকে সাময়িক সময়ের জন্য বিয়ে করুক, যাতে ওর বাবা মা জোর করে বিয়ে দিতে চাইলে এই বিয়ের কথা জানিয়ে তাদেরকে থামাতে পারে। হাসান এই পর্যায়ে এসে সত্যকে আর ধামাচাপা দিয়ে রাখতে পারে না, বরং সব সত্য বলার সিদ্ধান্ত নেয়। আর প্রয়োজনে যেন বেলিফের সাহায্যে মেয়েটাকে ছাড়ানো হয়। এটা কোনো প্রেম ভালোবাসার বিয়ে ছিল না। তাছাড়া মেয়েটা অন্য এক ছেলেকে পছন্দ করে। আপনারা নিকাহনামা দেখুন, মেয়েটা তালাকের হক নিয়ে রেখেছে, যাতে প্রয়োজন হলে সালারের সাথে যোগাযোগ না করে তালাক নিতে পারে। আর কিছু আছে? কাশেম ফারুকী ছেলেকে বললেন। হাসান কিছু বলল না, চুপ করে তাদের দিকে তাকিয়ে রইল। আমি তোমার কোনো কথা বিশ্বাস করতে প্রস্তুত নই। তুমি অনেক সুন্দর গল্প সাজিয়েছ, কিন্তু আমরা কোনো বাচ্চা না যে এই গল্পে বিশ্বাস করব। এখন তোমাকে ইমামা পর্যন্ত পৌঁছাতে সিকান্দারকে সাহায্য করতে হবে। কাশেম ফারুকী কড়া সুরে বললেন। বাবা, আমি এটা কিভাবে করব? আমি জানি না তো। হাসান প্রতিবাদ জানো, কিভাবে করবে সেটা খুঁজে বের করা তোমার কাজ। আমার কাজ শুধু তোমাকে বলে দেওয়া। বাবা প্লিজ, বিশ্বাস করুন, আমি ইমামার ব্যাপারে কিছু জানি না। বিয়ে করানো ছাড়া কিছুতে ছিলাম না। তুমি সালারের এত কাছের নিজের গোপন বিয়েতে তোমাকে সাক্ষী রেখেছে, কিন্তু তুমি জানো না তোমার বন্ধু স্ত্রী বাড়ি থেকে পালিয়ে কোথায় গেছে। আমি এটা মেনে নিতে প্রস্তুত না হাসান, কোন অবস্থাতেই না। কাশিম ফারুকী সোজা সাপটা বললেন। যদি না জানো তাহলে জানার চেষ্টা করো, কোথায় সে মেয়ে। সালার তোমার কাছ থেকে কিছু লুকাবে না। বাবা, অনেক কিছুই সালার আমাকে বলে না। সালার তোমাকে সব বলুক, চাই না বলুক। আমি এখন শুধু একটা বিষয় জানতে আগ্রহী, তা হচ্ছে ইমামার খোঁজ। যেভাবেই হোক সালারের কাছ থেকে ঠিকানা বের করো। আর হ্যাঁ, সালার যাতে কোনোভাবে জানতে না পারে সিকান্দার এই বিয়ে সম্পর্কে জেনে গেছে বা এ ব্যাপারে তোমার সাথে দেখা করেছে। যদি আমার কানে আসে সালার এই ব্যাপারে জেনে গেছে, তাহলে আমি তোমার অবস্থা কি করব ভেবে দেখো। আমি সিকান্দারকে অনুমতি দিয়ে রেখেছি হাসিম মুবিনকে তোমার নাম বলার। এরপর হাসিম মুবিন তোমার সাথে পুলিশ বা অন্য মাধ্যমে মুখোমুখি হবে। আমি সেসবের মোটেও পরোয়া করব না। এখন তোমাকে ঠিক করতে হবে সালারের সাথে বন্ধুত্ব রাখা নাকি এই বাড়িতে থাকা। কাশিম ফারুকী চূড়ান্ত কণ্ঠে বললেন। বাবা, আমি যে কোনো ভাবে হোক ইমামার ঠিকানা জানার চেষ্টা করব। সালারের সাথে এ ব্যাপারে কথা বলবো। জানাবো না সিকান্দার আঙ্কেল পুরো ব্যাপারটা জেনে গেছেন। হাসান যান্ত্রিকভাবে বলছিল। এবার সত্যি সত্যিই খুব বাজেভাবে এবং অপ্রত্যাশিতভাবে ফেঁসে গেছে।